নমস্কার, সকলকে স্বাগত জানাই এবং আজকের যে নতুন ভিডিও তাতে আমরা বিশেষ করে যে দিকটা নিয়ে আলোচনা করব, আমাদের যে যুদ্ধ পরিস্থিতি তার মধ্যে আমরা যারা ইনভেস্টর বা ট্রেডার রয়েছি তাদের কি করণীয়, কিছু স্টক নিয়ে আলোচনা করব এবং সামগ্রিক জিওপলিটিক্স নিয়ে দু একটি কথা আপনাদের সামনে শেয়ার করব। আজকে আমরা এমন একটা পরিস্থিতিতে এসেছি যে আমরা পলিটিক্সের শিকার অনেক সময়ই হয়ে থাকি। এবার কিন্তু আমাদের রান্নাঘর পর্যন্ত জিওপলিটিক্স চলে এসছে। দেখবেন যে এখন আপনি যদি গ্যাস সিলিন্ডার বুক করতে যান, গিয়েই আপনি কিন্তু একটা বাধার সম্মুখীন হবেন। দেখা গেল যে ডেলিভারি ঠিকঠাক হচ্ছে না। অনেক সময় দেখবেন যে বুক করতে গেলে পরে সেই বুকিংটা হচ্ছে না। তার মানে কিন্তু একটা গ্যাসের একটা ক্রাইসিস চালু হয়ে গেছে। এদিকে আবার কালোবাজারি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে একেকটি সিলিন্ডার অনেক দামে কিন্তু বিভিন্ন শহরে বিক্রি হচ্ছে। সুতরাং ভয়ের বিষয়, ভয় থাকাটাই স্বাভাবিক। কারণ কি, স্ট্রেট অফ হরমুজ দিয়ে যে তেল এবং গ্যাসবাহী যে জাহাজগুলো সেগুলো কিন্তু অতি সহজে ভারতে আসতে পারছে না। যার জন্য কিন্তু এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। এবার এই রান্নাঘরের সমস্যা থেকে আমাদের জীবনযাত্রায় প্রবলেম। এবার আমাদের ইনভেস্টরদের মধ্যেও কিন্তু বিভিন্ন প্রবলেম কিন্তু দেখা দিয়েছে এবং টেনশন কিন্তু মনের মধ্যে সবসময় একটা রয়েই যাচ্ছে। এর মধ্যেই আবার লেটেস্ট যে খবর পাওয়া যাচ্ছে যে পুতিন এবং ট্রাম্পের মধ্যে কথা হয়েছে। সেখানে পুতিন পরিষ্কারভাবে বলেছে যে এই ওয়ার যাতে সহজে বন্ধ হয় তার ব্যবস্থা করার কথা। ১ ঘন্টা তাদের মধ্যে কথা হয়েছে। বিভিন্ন সংবাদপত্রে কিন্তু এটা পাবলিশড হয়েছে। এরপরে আবার কিছু সংবাদপত্রে দেখা যাচ্ছে যে পুতিন কিন্তু আনওয়েভারিং সাপোর্ট দেবে, এটা কিন্তু পরিষ্কার জানিয়েছে। কাকে সাপোর্টটা দেবে? ইরানকে। ইরানের যে নিউ সুপ্রিম লিডার হয়েছে সেখানে কিন্তু সে পরিষ্কারভাবে একটা সব রকমভাবে সর্বসম্মতভাবে একটা সাপোর্ট দেবে। এই সাপোর্টের কথা শুনলেই কিন্তু বোঝা যায় যে ইরানের পাশে কিন্তু দাঁড়িয়েছে কিন্তু রাশিয়া। এবার এই যে শক্তিধর দেশ রাশিয়া এবং এই ইউএস, এরা যদি যুদ্ধে জড়িয়ে যায় তাহলে এই যুদ্ধের আকার আরো বড় ধারণ করবে। এইদিকে আবার দেখা যাচ্ছে ট্রাম্প বলে যাচ্ছে যে তাদের জয় হয়ে গেছে। তারা কি করেছে, মোটামুটি তাদের যে ইনফ্রাস্ট্রাকচার এবং বিভিন্ন যে অয়েল রিফাইনারি, মানে ওদের ব্যাকবোন ধ্বংস করে দিয়েছে, তাদের যুদ্ধে জয় হয়ে গেছে। এরকম একটা অস্থির পরিস্থিতি। এবার ট্রাম্পের দিকে যদি আমরা বিগত কয়েকদিন ধরে নজর দিই তাহলে মনে হবে আমি, আপনি বা আরও যারা আমরা ভারতীয় ইনভেস্টর আছি বা গ্লোবালি যত ইনভেস্টর আছে, সব থেকে বড় ট্রেডার যদি কেউ হয়ে থাকে সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প। কারণ কি, আপনারা দেখলেন যে বিভিন্ন সময়ে তার বিভিন্ন যে ডিসিশনগুলো নিচ্ছে তারপরে কিন্তু মুভমেন্টগুলো একদম রিভার্স হচ্ছে। হয়তো দেখা যাচ্ছে যে ক্রুড অয়েল পড়ে আছে, হঠাৎ করে ক্রুড অয়েল 20% জাম্প করে দিল। 2 দিন 3 দিনে একটা হিউজ জাম্প আমরা ক্রুড অয়েলে দেখতে পেলাম। আবার দেখা যাচ্ছে ক্রুড অয়েলে ফল দেখা যাচ্ছে যে ইনসাইড ট্রেডার হিসেবে যদি ট্রাম্পকে আমরা দেখি তাহলে মনে হচ্ছে যেন ট্রাম্প একজন ইনসাইড ট্রেডার এবং বড় মাপের ট্রেডার। সে এখান থেকে কোনো না কোনোভাবে এখান থেকে ইনকাম করছে। বিভিন্ন সময় দেখবেন ট্যারিফ ঘোষণা করে দিচ্ছে, এই ট্যারিফ তুলে নিচ্ছে, তারপরে একদিন 25% ট্যারিফ দিচ্ছে, সেখান থেকে হয়তো কোনো স্টকে বা কোনো ইনভেস্টমেন্টে সে গেইন করছে, আবার ট্যারিফ তুলে নিয়ে দেখা গেল হয়তো সেখান থেকে আবার কিছুটা লাভ করছে। মানে পুট কল, এই ইনসাইড ট্রেডার যেভাবে কাজ করে সেইভাবেই কিন্তু একটা ট্রাম্পের ভূমিকা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি। এই যে অস্থির জিওপলিটিক্যাল সিচুয়েশন, যুদ্ধ এবং ট্রাম্পের বিভিন্ন রকমের বিভিন্ন সময় থ্রেট কথা, এর জন্য কিন্তু আমরা এই যারা ইনভেস্টর তারা প্রচুর পরিমাণে মেন্টালি একটা ফ্রাস্ট্রেশনের জায়গায় কিন্তু চলে এসেছি। তো সেই জায়গায় দৃঢ় হস্তে আমাদের থাকতে হবে। বর্তমান যে ভারতীয় শেয়ার বাজারে যে ক্রাইসিস দেখা দিয়েছে, এখানে মেনলি আমরা ফোকাস করছি যে তেল এবং অয়েল। তো তেল, অয়েল, এই যে তার সাথে গ্যাস, এই যে বিষয়গুলোর উপর ডিপেন্ড করে কোন স্টক আমাদের ভবিষ্যতে ভালো রিটার্ন দিতে পারে বা কোন স্টকের থেকে দূরে থাকতে হবে এবং ট্রেডাররা কীভাবে ভাববেন সেটাই হলো মূল আলোচ্য বিষয়। আমরা বিশেষ করে জানি যে পেট্রোনেট, এলএনজি যেহেতু গ্যাসের সাথে যুক্ত, সুতরাং এই স্টকটিতে স্বাভাবিকভাবেই ফল দেখা দিবে। তারপর এর উপর ডিপেন্ড করে যে কোম্পানিগুলো চলে বা এর যে বায়ার থাকে, কাস্টমার যে থাকে, ইন্ডিয়ান অয়েল এবং গেইলের মতো স্টক, এদের মধ্যে কিন্তু আমরা প্রচুর কিন্তু ফল কিন্তু দেখতে পেয়েছি। এবার এই স্টকগুলো থেকে সাময়িকভাবে দূরে থাকা। আবার এটাও ভাবা যায় যে যুদ্ধ তো চিরস্থায়ী নয়, যুদ্ধ আসবে, ভবিষ্যতে যুদ্ধ আরও হয়তো হবে এবং অতীতেও দেখা গেছে অনেক যুদ্ধ হয়েছে। সেখান থেকে কিন্তু আবার মার্কেট ঘুরে দাঁড়িয়েছে। এই নীতির উপর যদি আমরা বিশ্বাস করি, ইতিহাসকে যদি স্বীকার করি, তাহলে কিন্তু এই স্টকগুলোতে কন্ট্রাবেট হয়। কন্ট্রাবেট অর্থাৎ যে স্টকগুলো এখন পড়ে আছে সেগুলোতে ইনভেস্ট করে একটা সময়ের হাতে ছেড়ে দেওয়া, পেশেন্টলি হোল্ড করা এবং এখান থেকে একটা ভালো রকমের যখন সবকিছু মিটে যাবে, স্বাভাবিক হবে, তখন কিন্তু এখান থেকে একটা ভালো রিটার্ন জেনারেট করে দেয়। আবার এটাও ঠিক, যারা ইনভেস্টর রয়েছেন দেখবেন অনেক স্টক রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু ডিভিডেন্ড দেয়। এই ডিভিডেন্ড পেইং স্টকগুলো কিন্তু এখন কিন্তু একটা কেনার সুযোগ হয়েছে। তার মধ্যে অন্যতম ইন্ডিয়ান অয়েল, তারপর গেল, এগুলো প্রচুর পরিমাণে কিন্তু ডিভিডেন্ড দেয়। যারা শুধু ডিভিডেন্ডের জন্য স্টকে ইনভেস্ট করে থাকেন তারা কিন্তু এখন এগুলোকে কন্ট্রাবেট হিসেবেও দেখতে পারে, প্লাস ডিভিডেন্ড পেইং স্টক হিসাবেও কিন্তু অ্যাকুমুলেশন জার্নি শুরু করে দিতে পারে। কিন্তু এই জিনিসগুলো ভাববার বিষয় আছে। সবসময় মাথায় রাখতে হবে যে যুদ্ধ চিরস্থায়ী নয়। যেমন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যখন শুরু হয় তখন মার্কেটে প্রচুর ফল হয়, 17-18% ফল হয়, পরবর্তীতে মার্কেট কিন্তু আবার রিকভার করে নতুন হাই তৈরি করে। সেরকমভাবেই একদিন দেখা যাবে যে যুদ্ধের গুরুত্ব হারিয়ে যাবে, যুদ্ধ আস্তে আস্তে স্তীমিত হবে। বিভিন্ন সময় ট্রাম্পের বিভিন্ন সুপ্ত বাসনা থাকে, সেই থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে ইনস্ট্রাকশন দেয় এবং গ্লোবালি নিজেকে একজন বড় লিডার হিসেবে পরিচালনা দেখানোর জন্য
কিন্তু তার যে ক্ষমতা তার অপব্যবহার বিভিন্ন সময় কিন্তু করে যাচ্ছে। এই জিনিসগুলো দেখলে পরেই বোঝা যায় যে একটা ইনসাইড ট্রেডিং এর গল্প এখানে থাকলেও থাকতে পারে। এবার যেহেতু এখানে ইনভলভমেন্ট, রাশিয়ার একটা ইনভলভমেন্ট দেখা দিচ্ছে, এইদিকে আমাদের দেশ এবং চায়না একটা অন্যরকম ভূমিকা কিন্তু নিচ্ছে। ইন্ডিয়া বসে চুপচাপ রয়েছে। এদিকে চায়না হয়তো ইন্টেলেকচুয়াল যে সাপোর্টটা, ইন্টেলিজেন্স যে সাপোর্টটা সেটা ধরে নেওয়া হচ্ছে, দিচ্ছে, এবং ট্রাম্প এখান থেকে বিজনেস করছে। এই দৃষ্টিভঙ্গিগুলো দেখলে পরে বোঝাই যায় যে মার্কেটে একটা সাময়িকভাবে ভোলাটিলিটি থাকলেও পরবর্তীতে যখন সবার মধ্যে এই বিষয়টা চলে আসবে যে এগুলো ব্যাপারগুলো একটা সাময়িক বা শর্ট ডিউরেশনের ক্রাইসিস, আগামীতে এগুলো অলরেডি ওভারকাম আমরা দেখলাম যে শুরু হয়ে গেছে। আজকের দিনের যে মার্কেটের পজিশন দেখলাম কিছুটা কিন্তু রিকভার হয়েছে। গতকাল যেরকমভাবে মার্কেট পড়েছিল তার কিন্তু কিছুটা রিকভার হয়ে গেছে। এরকমভাবে অল্প অল্প করে দেখা গেল যে বায়ারদের মধ্যে যখন ভয়টা চলে যাবে তখন দেখবেন অটোমেটিক মার্কেট কিন্তু আবার নিজের ছন্দে নতুন হাইয়ে আবার পৌঁছে যাবে। সেটা হয়তো কিছু সময়ের ব্যাপার। তো পেশেন্টলি জিনিসগুলো ভাবতে হবে। এবার যে বিষয়, কিছু কিছু স্টক সাময়িকভাবে যে প্রভাবিত হবে সেই জায়গায় দাঁড়িয়ে যদি কথা বলি, যেহেতু গ্যাসের একটা ক্রাইসিস আমরা দেখতে পাচ্ছি, তাহলে যে স্টকগুলো রেস্টুরেন্ট এর উপর ডিপেন্ডেন্ট, মানে রেস্টুরেন্ট ব্র্যান্ড কিছু যে রয়েছে আমাদের মিসেস বেকার্স, বিভিন্ন যে কোম্পানিগুলো রয়েছে না যারা রেস্টুরেন্টের বিজনেস করে, দেবযানী ইন্টারন্যাশনাল, এই স্টকগুলো কিন্তু প্রভাবিত হবে। অলরেডি একটা খবর দেখলাম যে মুম্বাই 20% রেস্টুরেন্ট কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। তারপরে যারা এই যে কুইক ডেলিভারি দেয় যেমন জোম্যাটো, সুইগি, যেহেতু গ্যাসের একটা ক্রাইসিস, রেস্টুরেন্ট ছোট ছোট রেস্টুরেন্টগুলো অনেকগুলোই বন্ধ হয়ে গেছে, সুতরাং এদেরও কিন্তু একটা বিজনেসে প্রভাব পড়বে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই স্টকগুলো থেকে আপাতত দূরে থাকাই ভালো। এবার যদি আপনারা ভাবেন যে তাহলে আমরা এখন কি করব, এবার কি করতে গেলে পরে যে সেক্টরগুলো এই জিও পলিটিক্সের দ্বারা সেরকমভাবে প্রভাবিত হয় না, সেই সেক্টরগুলো কিন্তু আপনাকে খুঁজতে হবে। যে সেক্টরগুলোর কোর বিজনেসটাই হলো ভারতবর্ষের বুকে হয় এবং কনজিউমার রিলেটেড, যেমন কনজামশন রিলেটেড কিছু থিম আছে, সেগুলোকে নিয়ে ভাবতে হবে। কনজামশন বলতে আপনারা যে কোনো সার্ভিস ধরতে পারেন, যে কোনো প্রোডাক্ট ধরতে পারেন, যেমন হেলথ কেয়ার সেক্টর, ডায়াগনস্টিক সেক্টর, এই সেক্টরগুলো কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু আমার মনে হচ্ছে যে এই সেক্টরগুলোতে যদি কারেকশন দেয় একটা কিন্তু সুযোগ লুকিয়ে আছে। তারপরে অ্যালকোহল এবং বেভারেজ যে সেক্টরটা আছে, এখানেও একটা সুযোগ কিন্তু রয়েছে। এই কিছুদিন আগে আপনারা জানেন যে হোলি উৎসব হলো, সেখানে কিন্তু কনজামশন অ্যালকোহলের প্রচুর হয়, সেখানে কিন্তু এই কোম্পানিগুলোর সেল কিন্তু একটু হলেও বৃদ্ধি পাবে। তারপরে বিভিন্ন অকেশনগুলো যে সোশ্যাল অকেশনগুলো হলো, সেখানেও এই ধরনের কনজামশন কিন্তু হয়। এই বিগত কয়েক মাস ধরে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বুকে প্রচুর কিন্তু ম্যারেজ অনুষ্ঠান কিন্তু হয়েছে, সুতরাং সেখানেও কিন্তু এই লিকার কনজামশনের ব্যাপারটা কিন্তু থাকে। এরকমভাবে যদি আপনারা ভাবেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার হেলথ কেয়ার সেক্টর, ফার্মা সেক্টর এবং তারপরে অ্যালকোহল সেক্টর, এই স্টকগুলোর দিকে একটু নজর রাখতে পারেন। আস্তে আস্তে অ্যাকুমুলেশন কিন্তু করা যায়। এবার আপনাদের টাকা আপনারা কতটা রিস্ক নিতে পারবেন, কি মেন্টাল এবিলিটি, এরকম চিন্তাভাবনা আপনাদের মধ্যেও যদি থাকে, আপনারা কমেন্টে জানাতে পারেন যে কোন সেক্টরে আগামীতে সুযোগ হতে পারে যেটা জিও পলিটিক্সের দ্বারা অতটা প্রভাবিত নয়। এবার আমার বিগত ভিডিওতে আমি একটা পোর্টফোলিও বিল্ড করার কথা বলেছিলাম, ১,০০,০০০ টাকার পোর্টফোলিও। এবার যদি কারো কাছে ৫,০০,০০০ টাকা থাকে, সেটাকে ৫ দিয়ে মাল্টিপ্লাই করে যে রেশিওটা হবে বা যে রেজাল্টেন্টটা আসবে, সেই হিসাবে আপনারা ক্যালকুলেশন করবেন। আপনার যদি ২,০০,০০০ টাকা হয়, যেখানে আমি ১,০০,০০০ টাকার কোনো জায়গায় ইনভেস্টমেন্টের যে স্কোপটা দেখেছি ১৫,০০০ টাকার, সেখানে আপনি সেটাকে ৩০,০০০ করে নেবেন। ৫,০০,০০০ হলে সেটা অবশ্যই 5 টাইমস হবে, ৭৫,০০০ টাকা হতে পারে। তো আরেকটা জিনিস, আমরা অনেকেই যুদ্ধ পরিস্থিতিতে কিন্তু ডিফেন্স সেক্টরের দিকে অনেকেই ঝুঁকেছি। এবার ডিফেন্স সেক্টরের মধ্যে যে কোম্পানিগুলো আছে, এর মধ্যে কিন্তু ভলাটিলিটি আমরা দেখবো, এই উঠবে এই নামবে, কারণ কি যুদ্ধের যখন প্রথম এটা আসে আপনার শুরুটা হয়, তখন দেখা যায় এর মধ্যে হিউজ একটা জাম্প হয়, তারপরে আর কিছু হয় না, নড়াচড়া করে না স্টকগুলো। সুতরাং এই স্টকগুলোতে ট্রেড করতে গেলে একটু সাবধানে করবে, কারণ কি যখন কারেকশনে থাকে, একদম নিচে থাকে, তখন এই কোম্পানিগুলো ধরতে হয় এবং পরবর্তী যখন যুদ্ধের কোনো খবর আসে তখন কিন্তু সেই স্টকগুলোতে জাম্প দেখা যায়, সেখানে প্রফিট করা যায়। এবার যখন চলন্ত অবস্থায় থাকে, খুব মুভমেন্ট দেখাচ্ছে বা ভলাটিলিটি দেখাচ্ছে, তখন যদি ইনভেস্টরে ফেসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তবে এই সেক্টরের কিছু কিছু স্টক কিন্তু খুব ভালো স্টক, এদের প্রচুর অর্ডার বুক রয়েছে এবং ভালো সার্ভিসেস, যেমন বেল, হ্যাল, এই স্টকগুলোতে কিন্তু নজর দেওয়া যায়। বাদবাকি যে স্টকগুলো আছে সেগুলোতে মানে কনফিডেন্স নিয়ে যে আপনি ইনভেস্ট করবেন সেই জায়গাটা কিন্তু নেই। তার মধ্যে পারস ডিফেন্সের একটা আবার খবর দেখলাম যে তারা সেমিকন্ডাক্টরের কিছু কাজ করছে, সেটাকেও একটু ফোকাসে রাখতে পারেন। তবে এগুলো পুরোপুরি নিউজ ড্রিভেন স্টক হয়ে গেছে ডিফেন্স সেক্টরের স্টকগুলো, সুতরাং এগুলোতে কাজ করলে একটু সাবধানতা মনে হয় অবলম্বন আপনাদের করতে হবে, করা প্রয়োজন আছে। কারণ কি মানি সেভ করা, ক্যাশে বসে থাকা, এগুলো বর্তমান পরিস্থিতি যেহেতু মার্কেট একটা কারেকশন মোডে রয়েছে, আপনাদের কিন্তু এই জিনিসগুলো গুরুত্ব দিয়ে ভাবা উচিত এবং আস্তে আস্তে অ্যাকুমুলেশন জার্নিটা করা উচিত। ঠিক সেক্টর ফোকাসড বা যে যারা পোর্টফোলিও বিল্ড করতে চান, কীভাবে বিল্ড করতে হয়, আমার বিগত কতগুলো ভিডিও সেগুলোতে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সেইভাবে আপনারা নিজেদেরকে চালিত করতে পারেন, নিজেদের মতো করে কাজগুলো করে যেতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আজকে আর বিশেষ কোনো আলোচনা রাখছি না।